আপার জিআই ব্লিডিং কি পড়াইছিলাম? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, এবার কিন্তু তোমাদের অসুবিধা একটা কোশ্চেন আসছে, তোমরা সিনিয়রদের কাছ থেকে শুনছো কিনা জানি না। একটা সিএলডি পেশেন্টের একটা সিনারিও দিয়ে হিমাটেমেসিস ম্যালেনার কজ চাইছে, সেটাকে কিভাবে ম্যানেজ করবা, এরকম একটা অসুবিধা 5 নম্বরের কোশ্চেন আসছে। তার মানে তোমাদেরকে আপার জিআই ব্লিডিং ভালো করে পড়তে হবে। আপার জিআই ব্লিডিং এর কজগুলো ভালো করে পড়তে হবে। আপার জিআই ব্লিডিং কোন পর্যন্ত আপার জিআই ব্লিডিং সেটা জানো? মানে তোমার কতটুকু পর্যন্ত ব্লিডিং হলে আমরা বলবো এটা আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, আর কতটুকু মানে কোথা থেকে শুরু হয়ে কোথা পর্যন্ত হলে বলবো লোয়ার জিআই ব্লিডিং। এই জিনিসটা তোমাদেরকে ডিমার্কেশনটা ভালো করে শিখতে হবে আগে। আপার জিআই ব্লিডিং বলতে আমরা বুঝি যে একদম তোমার সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম পর্যন্ত যদি কোনো কারণে ব্লিডিং হয় সেটা হচ্ছে আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং। সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের নিচ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যদি কোনো ব্লিডিং হয় সেটা লোয়ার জিআই ট্র্যাক্ট ব্লিডিং। ঠিক আছে, এটা কিন্তু ভাইবার কোশ্চেন যে আপার জিআই ব্লিডিং বলতে তুমি কতটুকু পর্যন্তকে আপার জিআই বুঝাচ্ছ। তার মানে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, লিগামেন্ট অফ টিপস যেটাকে বলি, এই পর্যন্ত যে ব্লিডিংটা সেটা হলো আপার জিআই ব্লিডিং। তাহলে আপার যে জিআই ব্লিডিং হচ্ছে সেটার কয়েকটা টার্ম আছে, একটা হচ্ছে হিমাটেমেসিস আর একটা হচ্ছে ম্যালেনা। হিমাটেমেসিস মানে কি? ব্লাড ভমিটিং। ব্লাড ভমিটিংটা তোমার কি হতে পারে? ফ্রেশ ব্লাড হতে পারে অথবা কফি গ্রাউন্ড কালারের অল্টার ব্লাড হতে পারে। আর একটা হচ্ছে ম্যালেনা। ম্যালেনাটা কি? যে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল, সেটা হচ্ছে ম্যালেনা। আর লোয়ার জিআই ট্র্যাক্ট ব্লিডিং থেকে যেটা হয় সেটাকে আমরা বলি হেমাটোকেজিয়া, মানে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং। এটা হচ্ছে হেমাটোকেজিয়া। এখন প্রত্যেকটারই আলাদা কজ আছে, আপার জিআই ব্লিডিং এরও কজ আছে, লোয়ার জিআই ব্লিডিং এর কজ আছে। আজকে আমি তোমাকে আপার জিআই ব্লিডিং এর কজ সম্পর্কে বলবো। তোমাদের মধ্যে কারো ধারণা আছে যে সবচেয়ে কমন কজ কি আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং এর? ম্যাম এসোফেজিয়াল এসোফেজিয়াল ভ্যারিসেস। কমন কজ না এটা, এটা সেকেন্ড কজ। ফার্স্ট কজ কি হবে বলো? ম্যাম পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার, গুড। ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হচ্ছে সবচেয়ে কমন কজ। তারপরে রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স, যেটা এবার কোশ্চেনে আসছে। ঠিক আছে, জস্তিতে আসছে রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। তাহলে তোমাকে যদি কেউ আপার জিআই ব্লিডিং এর কজ জিজ্ঞেস করে, কমন 5টা কজ সবার আগে বলে ফেলবা। তার মধ্যে একটা বলবা ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, 2 নম্বর রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স। ওই ব্লিডিং পেপটিক আলসারের মধ্যে কিন্তু অনেকগুলি টার্ম থাকে, যেমন ইরোশন থাকতে পারে, আলসার থাকতে পারে, গ্যাস্ট্রাইটিস থাকতে পারে, এগুলো ওই পেপটিক আলসারের মধ্যেই পড়ে যায়। তাহলে ব্লিডিং পেপটিক আলসার, 2 নম্বর রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স বললা। 3 নম্বর বলতে পারো সি স্টোমাক, সি ইসোফেগাস, ইসোফেজাইটিস। তারপরে আরো কিছু কন্ডিশন চলে আসবে যেগুলো একটু মানে আনকমন কজ, যেমন ম্যালোরি ওয়েস টিয়ার। ম্যালোরি ওয়েস টিয়ারটা কি? যে ইসোফেগাসের মধ্যে একটা লংগিচুডিনাল টিয়ার হয় যখন ফোর্সফুল ভমিটিং হয়। কেউ যদি খুব ফোর্সফুলি ভমিটিং করে তখন একটা টিয়ারের জন্য ব্লিডিং হবে, এটা ম্যালোরি ওয়েস টিয়ার। তারপরে আর কি কারণে হতে পারে? ডেঙ্গি ফিভার। তারপরে কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে এই কারণে হতে পারে। তাহলে 5-6টা কমন কজ পরীক্ষার সময় লিখতে হয় এবং ভাইভাতেও বলতে হয়। সিরিয়াল অনুযায়ী বললে 2-3টা বললেই হয়ে যায়। 1 নম্বর ব্লিডিং পেপটিক আলসার, 2 নম্বর রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স, 3 নম্বর ইসোফেজাইটিস বলো, 4 নম্বর ম্যালিগন্যান্সি কজগুলি বলো, যেমন সি ইসোফেগাস, সি স্টোমাক। এর 5টা হয়ে গেল। 6 নম্বরে তুমি বলো ম্যালোরি ওয়েস টিয়ার, 7 নম্বরে বলো ডেঙ্গি হেমোরেজিক ফিভার, 8 নম্বরে বলো আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন, আর 9 নম্বরে যদি তোমার কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে বা কোনো ড্রাগ ইনডিউস হতে পারে। ঠিক আছে, কজ হয়ে গেল। এখন এই পেশেন্টটা তোমার আপার জিআই ব্লিডিং নিয়ে তোমার কাছে আসলো, তুমি পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবা? এবারের কোশ্চেনের মধ্যে এটা ছিল যে কি কারণে তোমার মনে, হোয়াট ইজ ইউর প্রবাবল কজ বা পসিবল কজ অফ ব্লিডিং, এখানে ছিল 1 নম্বর। তারপরে তোমার কি কি ইনভেস্টিগেশন তুমি মানে আদার্স কি কি ফাইন্ডিং ক্লিনিক্যাল সাইন তোমার থাকতে পারে সিএলডি পেশেন্টের, সেটা ছিল 5টা। তার মানে এখানে 2 নম্বর। আর ছিল মনে হয় ইনভেস্টিগেশন, তুমি কি কি অ্যাডভাইস করবা, আর একটা ছিল ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট কিভাবে করবা, কি কি ইনভেস্টিগেশন অ্যাডভাইস করবা, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে তোমার পেশেন্ট এখন এটা পুরোটাই ডিপেন্ড করে ইটিওলজির উপর। তোমার যদি পেশেন্টের ব্লিডিং পেপটিক আলসারের জন্য আসে তাহলে একরকম সাইন সিমটম থাকবে, একরকম ইনভেস্টিগেশন হবে। পেশেন্ট যদি রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্সের জন্য আসে তাহলে আলাদা সাইন সিমটম হবে। তাহলে যাই হোক, আপার জিআই ব্লিডিং, তোমাকে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তোমাকে প্রথম অ্যাসেস করতে হবে পেশেন্টের ব্লিডিংটা কেমন হয়েছে, অনেক ব্লিডিং নাকি মাইল্ড ব্লিডিং।
পেশেন্টের অনেক ব্লিডিং হলে কি হবে, পেশেন্ট শকে চলে যাবে। তুমি পেশেন্টটাকে প্রথমে দেখবা যে হিমোডাইনামিকলি স্টেবল কিনা, সাথে সাথে পেশেন্টের একটু হিস্ট্রি নিবা, পেশেন্ট ওরিয়েন্টেড কিনা দেখবা। একটা শর্ট হিস্ট্রি নেওয়ার সাথে সাথে পেশেন্টকে তুমি মনিটর করতে থাকবা, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, মানে শকের সাইন সিমটম ডেভেলপ করছে কিনা। যদি শকের কোনো ফিচার না পাও এবং পেশেন্ট স্টেবল থাকে, সবকিছু বলতে পারে, তাহলে বুঝে নিবা যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে, কিন্তু সেটা সিভিয়ার না, মাইল্ড টু মডারেট অ্যামাউন্ট। পেশেন্টকে তুমি আউটডোর বেসিস ইভ্যালুয়েট করতে পারো, ওয়েট করতে পারো। আর পেশেন্ট যদি শকে চলে যায় তাকে অ্যাডভাইস হসপিটালাইজেশন দিয়ে তোমাকে রিসাসপিটেশন শুরু করে দিতে হবে। তাহলে তুমি রিসাসপিটেশন কিভাবে করবে? রিসাসপিটেশন হচ্ছে যে তুমি শর্ট হিস্ট্রি নিতে থাকবা, ক্লিনিক্যাল ফিচারগুলি দেখতে থাকবা, তার সাথে একটা ওয়াইড আইভি ক্যানুলা ওপেন করে হাতের সামনে যে আইভি ফ্লুইডটা পাবা, নর্মাল লাইন হলে ভালো হয়, শুরু করবা। ব্লাড যদি গ্রুপিং জানা থাকে তাহলে তুমি ব্লাড ট্রান্সফিউশনের রিকুইজিশন 4 ইউনিটের জন্য পাঠাই দিবা এবং ইমিডিয়েট ব্লাড রেডি করতে বলবে। তাহলে তুমি পেশেন্টটাকে রিসাসপিটেশনের মধ্যে শর্ট একটা হিস্ট্রি নিবা, সাইড বাই সাইড পেশেন্টকে হিমোডাইনামিকলি স্টেবল কিনা সেটা মনিটর করে আইভি ক্যানুলা ওপেন করে একটা আইভি ফ্লুইড দিয়ে দিবা। তারপরে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, সিবিসি, প্ল্যাটলেট কাউন্ট দেখার জন্য, হিমোগ্লোবিন দেখার জন্য, হিমাটোক্রিট কনসেন্ট্রেশন দেখার জন্য একটা সিবিসি আর্জেন্ট। তার সাথে তুমি লিভার ফাংশন টেস্ট দিবা, এইচজিবিটি, বিলিরুবিন, প্রথমিন টাইম, সিরাম অ্যালবুমিন, যে আন্ডারলাইন কোনো ক্রনিক লিভার ডিজিজ আছে কিনা সেটার জন্য। সাথে তোমার যদি পেশেন্টের ফিভারের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে তুমি অ্যাকর্ডিং টু কজ একটা ইউরিন দিতে পারো। ডেঙ্গি টেস্টটা এখন যেহেতু ডেঙ্গির সিজন, ডেঙ্গি একটা টেস্ট তুমি অ্যাডভাইস করতে পারো যদি ফিভার থাকে। ফিভার না থাকলে সেটা দরকার নেই। সেক্ষেত্রে সিবিসি, একটা র্যান্ডম ব্লাড সুগার, একটা ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, এই 5টা টেস্ট আর্জেন্ট পাঠাই দিবা। ব্লাড রেডি হয়ে গেলে সাথে সাথে ব্লাড দিতে হবে। তার সাথে কিছু তোমার প্রোফাইলেকটিক মেজার নিতে হবে। যেহেতু আপার জিআই ব্লিডিং একটা ইনফেকশনের সোর্স, সেহেতু তোমাকে একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে ব্রড স্পেকট্রাম। সেক্ষেত্রে আমরা চুজ করি সেফট্রিএক্সন ইনজেকশন। সেফট্রিএক্সন 1 গ্রাম আইভি স্টেট 12 ওয়ালি শুরু করে দিবা। পরবর্তীতে আমরা এটা কতদিন কন্টিনিউ করবো এটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপর। তারপরে তুমি কি শুরু করবে, পেশেন্টটাকে একটা আইভি প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা ওমেপ্রাজল হোক, প্যান্টোপ্রাজল হোক, যে কোনো ফর্মে তুমি একটা আইভি পিপিআই শুরু করে দিবা। তারপরে তোমার পেশেন্টের যদি আন্ডারলাইন সিরোসিস অফ লিভারের পেশেন্ট হয় সেক্ষেত্রে তোমার ভেসোকনস্ট্রিক্টর ড্রাগ লাগবে। সেগুলি কি নামে পাওয়া যায়? টালিপ্রেসিন, ভেসোপ্রেসিন, সোমাটেস্টেটিন, এগুলো তোমাদের ডোজ এখন জানার দরকার নাই, শুধু হেডলাইনটা মনে রাখলেই হবে যে একটা ভেসোকনস্ট্রিক্টর ড্রাগ লাগবে যদি আন্ডারলাইন সিরোসিস অফ লিভার এবং এটা রাপচার ইসোফেজিয়াল ভ্যারিস মনে হয়। তারপরে তোমার পেশেন্টটাকে কি দিতে হবে? যদি তোমার সিরোসিস থেকে কোনাকিয়ন ইনজেকশন, ভিটামিন কে ইনজেকশন দিতে হবে। প্রথমিন টাইম যদি প্রলংড আসে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে ব্লাডের সাথে। আরেকটা হচ্ছে পেশেন্টের যদি সিএলডি ব্যাকগ্রাউন্ড থাকে ল্যাকটোলোজ সিরাপ দিতে হবে অথবা ফ্লিট অ্যানেমা দিতে হবে, পেশেন্টটা যাতে এনকেফালোপ্যাথিতে না যায় সেটাকে প্রিভেন্ট করার জন্য। আর তার সাথে তোমার পেশেন্টটা যখন রিসাসিটেশন করে দেখলা যে তার পালস বিপি মোটামুটি স্টেবল পজিশনে চলে আসছে, ডিলে না করে তোমার যদি মানে সাপোর্ট থাকে, তার সেই লেভেল হসপিটাল হয়, তাহলে পেশেন্টটাকে সাথে সাথে অ্যান্ডোস্কোপি করার জন্য রেডি করবা। আর যদি না থাকে তাহলে অ্যান্ডোস্কোপি যেখানে হয় সেখানে রেফার করে দিবা। এবং অ্যান্ডোস্কোপি করার পর তুমি কি কি ফাইন্ডিং পেতে পারো, যেমন আমাদের কতগুলি কজ ইটিওলজি ছিল, যেটা ব্লিডিং পেপটিক আলসার, রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স, ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল বা স্টোমাক ম্যালিগনেন্সি, এই 5টা কজ আমরা এক্সক্লুড করে ফেলতে পারবো। তাহলে অ্যান্ডোস্কোপি করে তুমি যদি দেখো ব্লিডিং পেপটিক আলসার, তাহলে পেপটিক আলসারের মধ্যে যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেখানে ক্লিপিং করাই দিতে পারো, ইলেকট্রোকটারি করতে পারো, ইনজেকশন অ্যাড্রেনালিন দিতে পারো। ওটা তোমার সুইটেবল যে কন্ডিশন হওয়ার জন্য যেটা প্রয়োজন হবে এবং যেটা অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে ব্লিডিংটাকে বন্ধ করতে হবে। আর ইসোফেজিয়াল ভ্যারিস থেকে যদি ব্লিডিং হয় তাহলে ব্যান্ড লাইগেশন করতে হবে। আর যদি ইসোফেজাইটিস থেকে হয় সেক্ষেত্রে পেশেন্টের ডায়াগনোসিস কমপ্লিট করে তোমাকে ওই ইসোফেজাইটিস ইনফ্লামেশন কমানোর জন্য কিছু মেডিসিন, পিপিআই, তারপরে হতে পারে আমরা সুপ্রাল ফেড দিয়ে, এগুলো দিয়ে পেশেন্টটাকে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। আর যদি ইসোফেগাস স্টোমাক ম্যালিগনেন্সি হয় তাহলে তোমার এটাকে স্টেজিং করে সার্জারিতে রেফার করে দিতে হবে। আর অন্যান্য যে কজগুলি বললাম, ডেঙ্গির জন্য হলে তোমার ডেঙ্গির ম্যানেজমেন্টের সাথে প্ল্যাটিলেট কনসেন্ট্রেশন পাবে। সেক্ষেত্রে তো আমরা সিনারিও দেখলেই বুঝতে পারবো, ওটা অ্যান্ডোস্কোপি পর্যন্ত যাওয়া লাগে না, ওটা ডেঙ্গির ম্যানেজমেন্ট পাবে সাথে প্ল্যাটিলেট পাবে। আর যদি সব কজ এক্সক্লুড করার পরও তোমার পেশেন্ট আবার রিকার্ন্ট ব্লিডিং নিয়ে আসে, তখন আর্টেরিওভেনাস ম্যালফরমেশনটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাঞ্জিওডিসপ্লেসিয়া হতে পারে, ভাস্কুলার অ্যাক্টেসিয়া হতে পারে।
সেগুলি চিন্তা করে ওই যে হিমোক্লিপিং করা লাগলে করতে হবে। আরো আরো অনেক ইনভেস্টিগেশন আছে, অ্যানজিওগ্রাম করি আমরা, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি, তারপরে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান স্কিনটিগ্রাফি করি। এগুলো হচ্ছে একদম রেয়ার ডিজিজের জন্য রেয়ার ইনভেস্টিগেশন। এগুলো তোমাদের লেভেলে জানার দরকার নেই, জাস্ট তোমাদেরকে একটা হিন্টস দিয়ে রাখলাম যে এগুলো অনেক পরীক্ষা আছে যেটা অ্যাবনর্মাল ব্লিডিং এর কজ আমরা আইডেন্টিফাই করার জন্য দিই। তোমাদের জন্য কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট যে বললাম, প্রথম কজ হচ্ছে পেপটিক আলসার, ইসোফেজিয়াল ভ্যারিক্স, ইসোফেজাইটিস, সি এসোফেগাস, সি স্টোমাক, তার সাথে ডেঙ্গিটা মনে রাখবা, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন মনে রাখবা, ড্রাগের কজগুলি মনে রাখবা। যে কোনো পেশেন্ট যদি ওয়ারফেরিন পায়, মানে ব্লাড থিনার পায়, তাহলে তার এই ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে ড্রাগ হলে, ড্রাগ স্টপ করলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, সাথে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে। ঠিক আছে? এই শুনছো? জি ম্যাডাম। আমি র্যাপিড পড়াচ্ছি কারণ আমার এখন আমার পেশেন্ট দেখতে হবে। একটু বলো তো, কজগুলো বলো। Peptic ulcer disease, ruptured esophageal varices, esophagitis, gastritis, তারপর ম্যাম carcinoma of esophagus and stomach, drugs such as anticoagulants, warfarin and আচ্ছা, ড্রাগের কয়েকটা নাম শিখে ফেলবা, অনেকগুলি নাম জিজ্ঞেস করা হয়, তার মধ্যে ওয়ারফেরিন বলবা, ইনজেকশনের মধ্যে লো মলিকুলার ওয়েট হেপারিন আছে, হেপারিন, তারপরে আনফ্রেকশনেটেড হেপারিন, লো হেপারিন, ওয়ারফেরিন, সব নাম পড়ে ফেলবে, এগুলো জিজ্ঞেস করে তোমাদের প্রিন্সিপাল স্যার ভাইরাতে। আর বলো, তাহলে Mallory বলতেছিলে, White বলো। syndrome, তারপরে ম্যাম হেমোরেজিক ফিভার, আর hemorrhagic fever, অ্যাবনর্মাল যে কজ আছে সেটার মধ্যে হচ্ছে তোমার আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, যেটা ভাস্কুলার অ্যাক্টেশিয়া, অ্যানজিও ডিসপ্লেসিয়া, এগুলি খুব রেয়ার ডিজিজ। হ্যাঁ, ডিউলাফয়েস লেশন নামে আরেকটা টার্ম আছে, প্রিন্সিপাল স্যার জানতে চায়, যারা ভালো পারে এটা একটু দেখে নিও। ডুলা, DIEU LAFOYES, ডিউলাফয়েস লেশন। এটা হচ্ছে তোমার এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল যে জাংশনটা আছে তার থেকে 6 সেন্টিমিটার উইদিন প্রক্সিমাল স্টোমাকের মাঝখানে একটা অ্যাবনর্মাল আর্টেরিওল থাকে, সেটা থেকে স্পার্টিং মানে খুব র্যাপিড ব্লিডিং হয়। এই পেশেন্ট আগে যখন অ্যান্ডোস্কোপি ছিল না, মর্টালিটি অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে, কারণ এটা অ্যান্ডোস্কোপি করে ডায়াগনোসিস করা যায়। তবে ডায়াগনোসিসটা ডিলে হয়, কারণ হচ্ছে কি, যখন তোমার অ্যাক্টিভ ব্লিডিং থাকে সেই সময় যদি তুমি অ্যান্ডোস্কোপি করো তখনই শুধু তুমি ওই আর্টেরিওলটা দেখতে পাবা, যখন ব্লিডিং বন্ধ হয়ে যাবে ওটা আবার কলাপস করে যায়, তাই মিস ডায়াগনোসিস হয়। এটা স্যার শুনতে চায়, ডিউলাফয়েস লেশনটা যদি পারো এটা একটু পড়ে নিও শর্ট নোটের মতো, ঠিক আছে? কোথা থেকে হয়, কিভাবে ডায়াগনোসিস করা হয়, ম্যানেজমেন্ট একই, ক্লিপিং করতে হবে, ইনজেকশন অ্যাড্রেনালিন দিতে হবে, ইলেকট্রোকোয়াগুলেশন করা যায়, আর্গন প্লাজমা করা যায়, এটা একটু জেনে নিও। অনেক সময় শর্ট নোট আসতে পারে, যদি তোমাদেরকে একটু দেখতে চাই যে অ্যাবনর্মাল কোনো কজ তোমরা পড়ছো কিনা, ডিউলাফয়েস লেশনটা সম্পর্কে একটু জানবা। তারপর বলো, এই আসছো তো নাকি চলে গেছো? এই শোনা যায় না? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, ডিউলাফয়েস লেশনটা পড়বা, তারপরে তোমাদের সাইন্স সিমটম ক্লিনিক্যাল ফিচার্স গুলো ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু ইটিওলজি। পেপটিক আলসারের ব্যাকগ্রাউন্ডে একটা হিস্ট্রি থাকতে পারে, ইপিগ্যাস্ট্রিক পেইন, তার সাথে ভমিটিং, পিরিয়ডিসিটি, রাতের বেলা বাড়বে, খালি পেটে বা ফুডের সাথে একটা রিলেশন থাকবে, এগুলো তোমরা মানে পেশেন্টের থেকে একটা হিস্ট্রি দিয়ে তোমার ইটিওলজিটাকে মাথায় আনতে হবে, যেটা কি পেপটিক আলসার হতে পারে না ভ্যারিক্স হতে পারে। সিএলডি হলে পেশেন্ট হয়তো বা বলবে যে তার জন্ডিসের হিস্ট্রি আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাসাইটিসের হিস্ট্রি আছে, লেগ ইডিমার হিস্ট্রি আছে, স্ক্যান্টি মিকচুরেশনের হিস্ট্রি আছে, তুমি এক্সামিনেশনে দেখলা যে লিকোনাইকিয়া ক্লাবিং আছে, তারপরে পেশেন্টের পামারি রেথেমা আছে, ডুপিটেন্স কন্ট্রাকচার আছে, পেশেন্ট ইকটেরিক, অ্যাসাইটিস আছে, স্পাইডার আছে, এগুলো তোমাকে জাস্ট ক্লু নিতে হবে যে এটা ব্যাকগ্রাউন্ডে কি ডিজিজ থাকতে পারে, এই হিস্ট্রি। তারপরে তোমার গ্যাস্ট্রাইটিস চিন্তা করে তার এনএসসি এর হিস্ট্রি আছে কিনা এটা নিতে হবে। ইসোফেজাইটিস চিন্তা করে যে তার লাইফ হিস্ট্রি সম্পর্কে জার্ডের ফিচার আছে কিনা, রিগার্জিটেশন হয় কিনা, ফুড রিগার্জিটেশন হয় কিনা, বা কেমিক্যাল ইসোফেজাইটিসের জন্য হলে তার কোনো হার্পিক পয়জনিং বা কোনো রকম কোনো কেমিক্যাল ইনহেলার মানে ইনজেকশনের কোনো হিস্ট্রি আছে কিনা, এগুলো তোমাকে জাস্ট শর্ট টাইমের মধ্যে একটা হিস্ট্রি নিয়ে নিতে হবে। তার পাশাপাশি পেশেন্টটাকে সেটেল করার জন্য রিসাসিটেশন দিতে হবে, পরে কিছু ইনভেস্টিগেশন আর্জেন্ট পাঠাবা, আর র্যাপিড ম্যানেজমেন্ট দেবে। এটা হচ্ছে আপার জিআই ব্লিডিং এর ম্যানেজমেন্ট, এবং এটা পরীক্ষায় রিটেনেও আসে, অস্তিত্ব আসে, এবং ভাইবার একটা পেড কোশ্চেন। ঠিক আছে? জি ম্যাম।
আচ্ছা, আমি তাহলে এখন শেষ করে দিব, কারণ আমার পেশেন্ট বসে আছে বাইরে। আমি এখন শেষ করি, আর আগামী সপ্তাহে লোয়ার জিআই ব্লিডিং টাইপ সম্পর্কে একটু বলে দিব। তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে তাড়াতাড়ি জিজ্ঞেস করতে পারো, 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। ম্যাম, সিরোটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা যে মানে স্যালাইন দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা কারেকশনটা কিভাবে করবো ম্যাম? স্যালাইন দিতে পারবো না সেটা তো বলে নাই, কে বলছে স্যালাইন দিতে পারবে না? স্যালাইন ভলিউম ওভারলোড করা যাবে না। তোমার যদি পেশেন্টটা ডিকম্পেনসেটেড সিরোসিস নিয়ে আসে, পেশেন্ট যদি শকে থাকে, তোমার হাতে যদি ব্লাড না থাকে, ব্লাডও তো এক ধরনের ফ্লুইড, তুমি ব্লাড দিতে পারবা, তাহলে তুমি স্যালাইন কেন দিতে পারবে না? অবশ্যই দিতে পারবা, কিন্তু সেটা ইমিডিয়েট ম্যানেজমেন্টটাকে শুরু করার জন্য হাতের সামনে যে ফ্লুইডই পাবা সেটা দিয়ে তোমার চ্যানেল মেনটেন করতে হবে। কারণ কি, পেশেন্ট যদি আরো সিরিয়াস শকে চলে যায়, ভেন কলাপস করে যাবে, তখন তুমি ব্লাড দেওয়ার মতো ভেনটাও খুঁজে পাবা না, পেশেন্ট এত শকে চলে যাবে। তাই পেশেন্টের একটা হোয়াইট বোর্ড আইভি ক্যানুলা ওপেন করে হাতের সামনে যে ফ্লুইড পাবা, ধরো 500 ml নর্মাল স্যালাইন দিয়ে শুরু করে দিলা, এর মধ্যে ব্লাডটা রেডি হয়ে গেলে ব্লাড ফর ব্লাড দিবা। এটা ডিপেন্ড করে সিভিয়ার, মডারেট, মাইল্ড ব্লিডিং। মাইল্ড ব্লিডিং এ সাধারণত কিছুই লাগে না। মডারেট ব্লিডিং হলে তুমি অবজারভেশনে রাখতে পারো, যদি তুমি দেখো হিমোগ্লোবিন 10-এর নিচে নেমে আসছে, তখন তুমি ব্লাড দিবা। আর সিভিয়ার ব্লিডিং তো তুমি হিস্ট্রি নিয়েই বুঝতে পারবা, এবং দেখলেই বুঝবা পেশেন্ট পেপার হোয়াইট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার রিপোর্টের উপর ডিপেন্ড করা যাবে না, তুমি রিপোর্ট করতে পাঠাই দিয়ে পেশেন্টকে ব্লাড ফর ব্লাড দিয়ে দিবা। সেক্ষেত্রে তোমার ফ্লুইড দেওয়া যাবে, একদম অ্যাবসলিউট রেস্ট্রিকশন নাই, তবে ফ্লুইড ওভারলোড করা যাবে না। মানে তোমাকে ম্যানেজ করতে হবে ওই সিএলডি ম্যানেজমেন্টের সাথে, তোমার যে পেশেন্ট শকে চলে গেছে ডিউ টু হিমাটেমেসিস মেলে না, সেটার ম্যানেজমেন্টটাকে কন্টিনিউ করতে হবে। এই আসো? জি ম্যাম। আচ্ছা, তার মানে তুই সিরোসিসের পেশেন্টকে ফ্লুইড দিতে পারবা না, এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না। সিরোসিসের পেশেন্টকে তোমার আইভি ফ্লুইড পেশেন্টের চ্যানেল মেনটেন করার জন্য 500 দিয়ে শুরু করবা, ব্লাড রেডি করবা। এখন আমাদের ল্যাসিস কাভারেজে দিব কিনা, আরো কিছু দিব কিনা, সেগুলো তোমার ডিপেন্ড করে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের উপর, আরো অনেক সিনারিওর উপর। এটা তোমার এখানে তোমার আপার যে ব্লিডিং এর হেডলাইন গুলো তুমি মনে রাখলেই হবে, যে তুমি হোয়াইট বোর্ড ক্যানুলা করবা, আইভি ফ্লুইড দিবা, আইভি অ্যান্টিবায়োটিক শুরু করবা, আইভি পিপিআই দিবা, ল্যাকটোলোজ সিরাপ দিবা, এনকামেলোপ্যাথির পেশেন্ট হলে রিফাক্সিমিন অ্যান্টিবায়োটিক শুরু করবা। ব্লিডিং পেপটিক আলসারের জন্য তো তোমার আইভি ফ্লুইড, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি পিপিআই এনাফ, এন্ডোস্কোপি করে ক্লিপিং করতে হবে বা ইনজেকশন অ্যাড্রেনালিন দিতে হবে। আর বাকিগুলি ইসোফেজিয়াল ভ্যারিক্সের জন্য লাগে। কি কি লাগে? ইনজেকশন কোনাকিওন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ভেসোকনস্ট্রিক্টর ড্রাগ, তার মধ্যে নাম বলতে বললে বলবা টার্লিপ্রেসিন, ভেসোপ্রেসিন। তারপরে ল্যাকটোজ সিরাপ দিতে হবে যাতে প্লিটারামা, যাতে পেশেন্টটা এনকেফালোপ্যাথিতে চলে না যায়। রিফাক্সিমিন দিতে হবে এনকেফালোপ্যাথির ফিচার থাকলে, এটা সিরোসিসের। তার মানে তোমাকে আপার জিআই ব্লিডিংটা ব্রড টার্মে পড়ানো হচ্ছে, তার সাথে ইটোলজি গুলিকে মাথায় রেখে একটা ব্রড 7 to 8 স্টেপ একটা ট্রিটমেন্ট বলা হচ্ছে, এবং তোমাদের জন্য এটাই আসে। আরো যখন বড় হয়ে যাবে তখন তোমাদেরকে রিফ্রেক্টরি হেমাটোমেসিস, মানে বারবার ব্লিডিং হচ্ছে, কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না, এগুলি ম্যানেজমেন্ট শিখতে হবে। সেক্ষেত্রে অনেক কিছু চলে আসবে, টিপস আসবে, টিপস তো ম্যানেজ করতে না পারলে পর সার্জারি আসবে, সার্জারি না করতে পারলে সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য অ্যাডভাইস করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এটা ডিপেন্ড করে ইটিওলজির উপর। জি ম্যাম। বলো, আমাদের কোশ্চেন আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দেই। শেষ করবো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বেশি পড়ানো যাচ্ছে না, কারণ পেশেন্ট বাইরে বসে আছে, তারা রেগে যাচ্ছে। ঠিক আছে, বাই। Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, বাই।